আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তা আজকের এই রেসিপিটা কিন্তু বরিশালের এক ভাবির থেকে নেওয়া। আর এই রেসিপিটা প্রথমেই আমাকে ভোলার একজন করে খাইয়েছিল, আর আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমাদের অঞ্চলে কিন্তু আমরা এইভাবে কখনো খাইনি, তো এই প্রথম। তার কারণে আমার ভালো লাগার পরে আমি বরিশালের ভাবির থেকে রেসিপিটা নিয়ে এভাবে করেছি, ওনার মুখ থেকে শুনে। তো এর জন্য প্রথমে আমি পাট শাক নিয়ে নিয়েছি, আর শাকগুলোর যে পাতাগুলো অনেক বড় বড় ছিল, তাই আমি এগুলোকে কেটে সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এগুলো রান্নার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ডাল। আর ডালটা ধুয়ে আমি সুন্দর মতো ধুয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায়। তো ডালটা আমি বসানোর পরে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু ডালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই। আর এখানে আমি বাড়তি কোনো মশলা দিব না, শুধুমাত্র একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি, লাগলে বা কম হলে আমি পরে দিয়ে নিব, সমস্যা নেই। তো এভাবে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর এখন দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি আমি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি। আর এটা কিন্তু আপনারা কাঁচামরিচ ভেবে ভুল করবেন, কারণ এটা কিন্তু কাঁচামরিচ নয়, এটা হচ্ছে বোম্বাই মরিচ। আর কামরাঙ্গা মরিচ নামেও অনেক অঞ্চলে পরিচিত। আর এই মরিচটা কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু আপনাদের যেখানে সেখানে লেগে যেতে পারে। আর এটা কিন্তু খুবই ঝাল। তো এই যে দেখুন, আমি কেন এর আগে মশলাগুলো ব্যবহার করিনি, কারণ ডালটা যখন বলক চলে আসবে আর এইভাবে অনেক ফেনা তৈরি হয় উপরে, তো তখন ফেনাগুলো কিন্তু ফেলতে গেলে মশলাগুলো পড়ে যায় এর সাথে, তাই আমি এর আগে কোনো মশলা দেইনি। তো ডালটা এখন আমি সম্পূর্ণ ফেনা ফেলে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। যদিও আজকের এই রেসিপিতে আমি বেশি মশলা ব্যবহার করব না। তো এই যে আমার কিন্তু আপাতত মশলা দেওয়া শেষ। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যদিও বা কালারটা খুবই গাঢ় মনে হয়, কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পর কালারটা দেখুন খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মরিচটা আমি আগেও দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ এই মরিচটা যখন শাকটা খাবেন তখন দাঁতের নিচে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দাঁতের নিচে পড়লে। তার জন্য আমি এই ডালটা হওয়ার পরই মরিচটা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই আমার কেটে রাখা শাকগুলো। আর সম্পূর্ণ শাকটা কিন্তু আমি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিব, যাতে করে সম্পূর্ণ শাকটার সাথে ডালটা মিশে যায়। আর শাকটা কিন্তু হয়ে এলে দেখবেন শাকটা অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে, যদিও বা এখন অনেক বেশি মনে হয়। তো দেখুন প্রায় কিন্তু শাকটা আমার হয়ে এসেছে। তো এখন আমি এই পাতিলটা আরেক সাইডে রেখে ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমার সেই কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। তো আমি এটাকে ভেজে নিব আমার কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত। আর আজকের এই ফোড়নটা আমি একদম লাল লাল করে ভেজে নিব। তো দেখুন আমার ভাজা কিন্তু প্রায় শেষ। এই পর্যায়ে আমি ফোড়নটা দিয়ে দিব এই শাকের সাথে। তো এখন এই যে শাকটাও প্রায় দেখুন কালার দেখে বুঝতে পেরেছেন যে শাকটাও হয়ে গিয়েছে। তো ফোড়নটা দেওয়ার অপেক্ষা মাত্র। তো ফোড়নটা দিয়ে আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিব, যাতে করে পুরো ফোড়নটা শাকের সাথে মিশে যায়। আর ফ্লেভারটা আসার জন্য আমি নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো প্রায় মিনিট খানেকের মতো। আর ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা যাতে পুরো শাকের মধ্যে ছড়িয়ে যায়। তো আমার রান্না শেষ, এখন আমি একটি বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন আমার শাকটা কেমন হয়েছে, একদমই মাখা মাখা হয়েছে। আপনারা চাইলে আরেকটু লিকুইড অবস্থায় নামাতে পারেন, তো আমি এরকম রাখতে চেয়েছি তাই এরকম রেখেছি। আর আপনারাও এভাবে ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে বরিশালের যে আপু ভাইয়ারা দেখবেন, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কিন্তু জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।